এবার অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে রাজশাহীতে আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজপথ। দর্শক, হঠাৎ করেই রাজপথ গরম হয়ে উঠেছে শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে। সেই ভাষণের প্রেক্ষিতে নির্বাচন বর্জন করে সারা দেশে 12 তারিখ গ্রেপ্তার করা হবে তারেক রহমানকে। আর সব প্রক্রিয়া খুব সুন্দরভাবে সফল করার লোক এরই মধ্যে তারা মাঠে নামিয়ে গেছে। বিশ্বস্ত সূত্রের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি হাতে আসছে। আগামী 12 তারিখে নির্বাচন না, এই নির্বাচনে আগামীবার হবে গৃহযুদ্ধের সূচনা, এবং সেই সূচনার উদ্বোধন করবে ডেভিল ইনুস। নির্বাচন হোক বা না হোক, আওয়ামী লীগ ফিরে আসছে। গ্রেফতার কিংবা মব সবকিছু মোকাবেলা করেই দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন। মাত্র 17 মাসের ব্যবধানে, এবং তারা অনেকখানি নির্বাচনের আগেই সফল হয়ে গেছে। কিভাবে নির্বাচন হোক বা না হোক, আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবারও বঙ্গভবন ঘিরে এক ধরনের চাপা উত্তেজনা। 12 তারিখ নির্বাচনের আগেই বিশেষ কোনো কিছুর রিহার্সেল সেখানে ঘটছে কিনা, তাদের সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষ হয়েছে, এবং অকপটে রাষ্ট্রপতিও আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তিনি তার অবস্থান তুলে ধরেছেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, তবে কি খেলা শুরু করে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? দর্শক মণ্ডলী, গতকাল ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের একটা রিপোর্ট প্রকাশের পর থেকেই কিন্তু গুঞ্জন উঠেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ভারতে পলাতক যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু দেশে ফিরে আসতে চলেছেন। দর্শক, ইতিমধ্যেই তারা সেই প্রস্তুতিও নিয়ে ফেলেছেন, এমনটাই শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে, বাংলাদেশের যে এই বর্তমান পরিস্থিতি বিরাজ করছে সেই প্রেক্ষাপটে আদৌ কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বাংলাদেশে আসতে পারবেন কিনা বলে মনে করছেন, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক। এছাড়াও ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আপনারা দেখতে পেয়েছেন তারা খুব আক্রমণাত্মক ছিল, তারা বিনা উস্কানিতে আপনাদের সামনে তারা কিন্তু পুলিশের উপর ইটপাটকে নির্বিচারে ছিল। নির্বাচনের আগেই আওয়ামী লীগের তাণ্ডব শুরু। এবার অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে রাজশাহীতে আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজপথ। আওয়ামী লীগবিহীন নির্বাচন যতই এগিয়ে আসছে ততই নিজেদের অস্তিত্বের জানান দিতে শুরু করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ হলো ফিনিক্স পাখির মতো, যতই আঘাত আসুক তারা উল্টো দ্বিগুণজোরের গতিতে ফিরে আসবে। আওয়ামী লীগ তো সহজে শেষ হয়ে যাওয়ার দল না। তাই এবার বিতর্কিত অবৈধ সংবিধান বিরোধী নির্বাচন বাতিলের দাবিতে রাজশাহীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের মুখোমুখি হলে কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই নেতাকর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করলে সেটি রূপ নেয় ত্রিমুখী সংঘর্ষে। আওয়ামী লীগের বিপুল পরিমাণ নেতাকর্মীদের সমাগমে পুলিশ নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেও শেষ রক্ষা হয়নি পুলিশের। আওয়ামী লীগের চূড়া ইট পাটকেলে আহত অসংখ্য পুলিশ। এবার রাজশাহীতে নিজেদের সক্ষমতা দেখিয়ে দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ আসলে কি, যা এবার হারে হারে টের পেয়েছে ইউনূস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর মায়ের আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে যে কোনোভাবেই ঠেকিয়ে রাখা সম্ভব নয় সেটা আবারও জোর দিয়ে বলেছে বিলেতের দৈনিক দ্য গার্ডিয়ান। 2024 সালের সন্ত্রাসী আক্রমণের মুখে প্রবাসে, বিশেষ করে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে এক প্রতিবেদনে পত্রিকাটি বলেছে যে নির্বাচন হোক বা না হোক, আওয়ামী লীগ ফিরে আসছে। শুধু গার্ডিয়ানের প্রতিবেদন নয়, প্রবাসে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করেও জানতে পেরেছি যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ দেশে ফেরার ব্যাপারে এবার দৃঢ় প্রতিজ্ঞ। গ্রেফতার কিংবা মব সবকিছু মোকাবেলা করেই দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন তারা। একটা বহুল প্রচারিত কথা হচ্ছে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই বহুল প্রচলিত প্রবাদ বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো আবারও সত্যি হতে চলেছে। 2024 সালের আগস্ট মাসে এক প্রবল সন্ত্রাসের মধ্য দিয়ে যে দলটির দীর্ঘ 15 বছরের শাসনামলকে অবসান ঘটানো হয়েছিল, মনে করা হয়েছিল, এবং বাংলাদেশের একদম শিশু থেকে বুড়ো বুদ্ধিজীবীরা পর্যন্ত বলা শুরু করেছিলেন যে আওয়ামী লীগকে ইতিহাসের আস্থা করে ফেলে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ আর ফিরে আসবে না। কিন্তু মাত্র 17 মাসের ব্যবধানে লন্ডনের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান যে চিত্র তুলে ধরেছে তা কেবল একটি রাজনৈতিক সংবাদ নয়, বরং এটি ভূরাজনৈতিক ক্ষমতার পালাবদলের এক গভীর সতর্ক বার্তা এবং সত্য। দৃশ্যত আওয়ামী লীগ আজ বাংলাদেশে নিষিদ্ধ,
তাদের হাজার হাজার নেতাকর্মী পালিয়ে আছে, শীর্ষ নেতারা কারাগারে কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত। কিন্তু সীমান্তের ওপারে কলকাতার কোলাহল মুখর শপিং মল কিংবা দিল্লির কঠোর নিরাপত্তা বলয়ে যে ছক কষা হচ্ছে তা আমাদের প্রচলিত হিসাব নিকাশকে বড় ধরনের ধাক্কা দিচ্ছে। আমাদের মানে বুঝিয়েছি বর্তমান যে সরকারটি আছে এবং তাদের যারা বশংবদ সমর্থক আছে তাদের কথা। গার্ডিয়ানের প্রতিবেদনটি গভীরভাবে যদি পাঠ করেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ আসলে কখনোই পুরোপুরি দৃশ্যপট থেকে হারিয়ে যায়নি। যে কথা আমি শুরু থেকে বলেছি, আমি বলেছি যে আওয়ামী লীগ আসলে বাংলাদেশের পলিটিক্সটা নিয়ন্ত্রণ করে। আওয়ামী লীগকে যখন আপনি পলিটিক্স থেকে সরিয়ে দেবেন, মাঠ থেকে সরিয়ে দেবেন, বাংলাদেশে কোনো রাজনীতি থাকে না। বাংলাদেশে যখনই আপনি রাজনীতি করবেন, যে কোনো রাজনীতি হোক, ৭১, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, উন্নয়ন, আপনি যে কোনো কিছুর মানে কথা বলেন না কেন, আপনাকে আওয়ামী লীগের কথা বলতে হবে। সুতরাং আওয়ামী লীগ দৃশ্যপট থেকে যে হারায়নি সে কথা গার্ডিয়ান বলছে। শুধু তাই বলছে না, বলছে যে তারা কেবল স্থান পরিবর্তন করেছে এবং অপেক্ষা করছে প্রতিপক্ষের ভুলের জন্য, এবং প্রতিপক্ষের ভুলের পাহাড় তো জমে গেছে। আসছে সে কথায়, আওয়ামী লীগ কেন মনে করছে যে তারা ফিরতে পারবে? এর কয়েকটি কারণ আছে। প্রথমত, তাদের রয়েছে সাংগঠনিক অভিজ্ঞতা আর রাজনৈতিক দক্ষতা। দেশের ভেতরে তাদের গোপন নেটওয়ার্ক এখনো সক্রিয়। যদিও অনেক নেতাকর্মী আত্মগোপনে আছেন বা দেশ ছেড়েছেন, তবু একটি মূল কাঠামো তো রয়েই গেছে। আপনি ভেবে দেখুন যে গত 17 মাসে যেভাবে আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে, তারপরেও কি করে একজন নারী প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বা রাস্তায় দাঁড়িয়ে বলেন যে এই নির্বাচন মানি না, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মানে এটা তো অভাবনীয় দৃশ্য। আপনি এরকম কাউকে গত 17 বছরে বিএনপির রাজনীতির বা জামায়াতের রাজনীতির কাউকে দেখেছেন? দেখেননি, দেখবেনও না, কারণ এটাই আওয়ামী লীগের রাজনীতি। দ্বিতীয়ত, তাদের রয়েছে আর্থিক সামর্থ্য। দেশের ভেতর রাজনীতিকে সচল করার জন্য আওয়ামী লীগ এখন তহবিল করতে শুরু করেছে। তৃতীয়ত, তাদের রয়েছে আন্তর্জাতিক সংযোগ। বিশেষত ভারত সরকারের নীরব সমর্থন তাদের একটা বড় শক্তি। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের একটি বড় অংশ এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল এবং আওয়ামী লীগের জন্য কাজ করছে। চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের রয়েছে মুক্তিযুদ্ধের নৈতিক অবস্থান, যেটি বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের নেই। বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা, বঙ্গবন্ধু এখনো একটি শক্তিশালী ইস্যু। যতই বিতর্ক থাকুক, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পারে এবং সেটি কেউ অগ্রাহ্য করতে পারবে না। আর বিএনপিকে মানুষ ভাবে সুবিধা অনুযায়ী মুক্তিযুদ্ধকে কখনো ধরে কখনো ছাড়ে, কারণ বিগত 17 মাসে মুক্তিযোদ্ধা মানে অবমাননাকর যেসব ঘটনা ঘটেছে, কোনো ঘটনায় বিএনপি একটি কথাও বলেনি। আর জামায়াত যে যুদ্ধাপরাধ এবং স্বাধীনতা বিরোধী দল, সে কথা মানুষ এই 17 মাসে আবার নতুন করে টের পেয়েছে এবং 2024 সালে ক্ষমতা দখল করে দ্বিতীয় মুক্তিযুদ্ধ এইসব বলে যে বাংলাদেশের প্রকৃত মুক্তিযুদ্ধকে তারা ভুলিয়ে দিতে চেয়েছে, এই সত্য মানুষ বুঝে ফেলেছে। আর ইউনূস সরকারের দুর্বলতাগুলো আওয়ামী লীগের পক্ষে গেছে। গত 17 মাসে এই সরকার যে প্রত্যাশা জাগিয়েছিল প্রথমেই, তা পুরোপুরি পূরণ করতে পারেনি এবং তাদের বন্ধুরাই বলছে যে এই সরকার সর্বৈবভাবে ব্যর্থ। টিআইবির রিপোর্টগুলো দেখুন, দুর্নীতি থেকে শুরু করে কি নেই, কি দিয়ে বুঝাবেন যে এই সরকার ব্যর্থ? আপনি যেখানে হাত দেবেন সেখানেই ব্যর্থতা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হয়নি, দুর্নীতি বন্ধ হয়নি, অর্থনীতির কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। উপরন্তু মানবাধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সংখ্যালঘু সুরক্ষার মতো বিষয় মানে একেবারে ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবী থেকে ইউনূসের বন্ধুরা পর্যন্ত তার প্রতিবাদ জানাচ্ছে। সরকারের এই দুরবস্থা আওয়ামী লীগের প্রচারণার জন্য উপকরণ হিসেবে কাজ করছে। কিন্তু ফিরে আসার রাস্তাটা কি তাহলে? মানে ভোটের মাধ্যমে ফিরে আসছে? ভোটে তো মানে নাই আওয়ামী লীগ। দলটির ভেতরের কথা এবং প্রকাশ্য ক্যাম্পেইন বলছে যে তারা আপাতত ব্যালট নয়, বরং ব্যালট পরবর্তী অস্থিরতা বাজি ধরছে। অর্থাৎ নির্বাচনকে অনৈতিক, একপাক্ষিক প্রমাণ করা, অগ্রহণযোগ্য প্রমাণ করা, অংশগ্রহণ মূলক হয়নি বলে সারা পৃথিবীতে মানে ছড়িয়ে দেওয়া এবং অংশগ্রহণ না করে ফলাফলের বৈধতা প্রশ্নে ঝড় তোলা। সেই ভাঙাচোরা বৈধতার উপর দাঁড়িয়ে এক ধরনের রাজনৈতিক দর কষাকষির জায়গা তৈরি করার চেষ্টা করছে দলটি, এবং তারা অনেকখানি নির্বাচনের আগেই সফল হয়ে গেছে। কিভাবে সফল হয়েছে সেটা বলবো কোন এক সময়, এখনো সময় আসেনি। এই কৌশল ঝুঁকিপূর্ণ, কিন্তু উদ্দেশ্যটা পরিষ্কার। সরকার যদি মানে স্থিতি খুঁজে না পায়, মানে যদি ধরেন একটা নির্বাচিত সরকার আসেও যদি আইন শৃঙ্খলা বা মানবাধিকার নিয়ে প্রতিনিয়ত চাপের মুখে পড়ে, আর যদি দেশের ভেতরে ক্লান্তি, ভীতি, অসন্তোষ জমাট বাঁধে, তাহলে বিরোধী শক্তির মধ্যে ইতিহাস, যুক্তি, নেটওয়ার্কের সবচেয়ে ভারী সত্তাটি বাড়তি সুবিধা পায়। আওয়ামী লীগ সেই সুবিধাটা এখন থেকেই পাচ্ছে। আর সেই জায়গায় আওয়ামী লীগ আজও 1 নম্বর প্রতিদ্বন্দ্বী। তার অতীতের দায় যতই ভারী হোক না কেন, আপনি যতই তাকে গণহত্যাকারী বা বদনাম দেন না কেন, মানুষ তো বুঝতে পারছে যে তারা কেমন ছিল, কেমন আছে। মানুষ যখন এই তুলনা করে তখন তারা আওয়ামী লীগের প্রতি অজান্তেই তাদের মন চলে যায়। তারপরও কেন বলা যায় যে আওয়ামী লীগ ফিরবেই? কারণ ক্ষমতার যন্ত্র শুধু জনপ্রিয়তা দিয়ে চলে না, চলে কাঠামো, নেটওয়ার্ক, সম্পদ, অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক ব্যাংকিং এর মিশেলে। দেশের প্রশাসনিক অবস্থা, স্থানীয় সরকার স্তরে বহু বছরের ভয়াবহ অবস্থা, পেশাজীবী সংগঠনগুলোর সাথে মানে নৈকট্য, আওয়ামী লীগ এইসব জায়গাতে উত্তীর্ণ হয়ে গেছে। আওয়ামী লীগ এইসব জায়গাগুলোকে জানে যে কি করে তারা মানে এদের সাথে সম্পর্ক তৈরি করতে হয়। দমন পীড়ন, মামলা, নির্বাসন সবই এই আওয়ামী লীগের পরাজয় পরবর্তী দৃশ্যপটের অংশ।
কিন্তু এই বিস্তৃত নেটওয়ার্কগুলোর মধ্যে যারা টিকে আছে এখনো, তারা উপযুক্ত রাজনৈতিক মুহূর্তে আবার প্রাণ পাবে এবং পাচ্ছেও। মানুষ কখনোই তার ওই ভয়ঙ্কর স্মৃতিকে মনে করতে চায় না, মানুষ চায় ভবিষ্যৎকে সুন্দর দেখতে, এবং তখন তারা আওয়ামী লীগের গুরুত্বটা বুঝতে পারবে যে কি দিয়ে আমরা কি হারিয়েছি, মানে কি কাকে সরিয়ে আমরা কাকে এনেছি। ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে মানে কাকে সরিয়ে আমরা কাকে এনেছি, কাকে ফেলে দিয়ে কাকে এনেছি। এবং আপনি দেখবেন মানুষ তখন নিজেই এই পুরনো শক্তিকে ফিরে আনার জন্য রাস্তায় নামবে। এই ফেরাটা সোজাসুজি ক্ষমতার আসনে বসা নয়, হতে পারে কেন্দ্রে নয়, প্রান্তে, শীর্ষে নয়, আংশিক অংশীদারিত্বে, সরকার নয়, কিন্তু বৈধ বিরোধী রাজনৈতিক শক্তির স্বীকৃতিতে বড় মামলাগুলো নিষ্পত্তি হওয়া, শর্ত সাপেক্ষে ক্ষমা বা বিদেশে সমঝোতা, দক্ষিণ এশিয়া রাজনীতিতে এসব তো মানে আমরা দেখেছি আগেও। তার মানে প্রশ্নটা আসলে সময়ের, দলটি কতটা দ্রুত তার নৈতিক বর্ণনা বদলাতে পারে, কিভাবে ন্যারেটিভ চেঞ্জ করতে পারে, ভেতরের নেতৃত্ব কতটা নতুন চেহারা সামনে আনতে পারে, আর মাঠ পর্যায়ে মানুষকে বোঝাতে পারে যে তাদের ফিরে আসা মানে আগের সবকিছুর পুনরাবৃত্তি নয়, বরং নতুন ভবিষ্যতের গ্যারান্টি। যেই মুহূর্তে এই বার্তাটা বিশ্বাসযোগ্য হবে, স্রোত বদলাতে সময় লাগবে না। আর এ কারণেই আসলে স্রোত বদলাতে শুরু করেছে। আওয়ামী লীগ 1 দশকের বেশি সময় ক্ষমতায় থেকে রাষ্ট্র, সমাজ, অর্থনীতির গভীরে শেকড় গেঁথেছে। তার পতনের পর সেই শেকড় ছিঁড়ে ফেলার যে প্রচেষ্টা চলছে তা কতটা টিকবে নির্ধারণ তো করেই দিয়েছে অন্তর্বর্তী সরকারের 17 মাস, এবং তাদের অন্যায়, অবিচার এবং মানুষের জীবনের ভয়ঙ্কর অবস্থাটা, আর সেটা ব্যর্থ হয়েছে। তার মানে যে আওয়ামী লীগের যে ফেরার পর সেটা ব্যালটের মধ্যে দিয়ে না হোক, মানে ভোট হোক বা না হোক, মীমাংসার দরজায় দাঁড়াতেই হবে। বাস্তবে সেই মীমাংসার দরজা খুব বেশি দূরে নয়। তাই কথা আমি জোর দিয়ে বলছি যে নির্বাচন হোক বা নাই হোক, আওয়ামী লীগ ফিরছে। সম্ভবত আগের চেহারা নিয়ে নয়, কিন্তু এমন এক অবস্থানে যেখানে বাংলাদেশের রাজনীতির বোর্ডে তাদের ঘুঁটি আবার প্রাসঙ্গিক হয়ে উঠবে। আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের ধৈর্য আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তারা জানে যে আজ বা কাল নয়, কিন্তু একদিন না একদিন তাদের সুযোগ আসবেই। বাংলাদেশের রাজনীতির অস্থিরতার প্রকৃতি এমনই যে কোনো সরকারই দীর্ঘস্থায়ী হয় না। ইউনূস সরকারও তো ব্যতিক্রম নয়, তাকে যেতেই হবে। তাদের কৌশল হলো অপেক্ষা করা, আওয়ামী লীগের কৌশল হচ্ছে অপেক্ষা করা। আওয়ামী লীগ অপেক্ষা করেছে, অপেক্ষা করা ইউনূসের সরকারের ব্যর্থতা, এবং যদি নির্বাচন হয় পরবর্তী সরকারের অস্থিরতা, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, আর এসবই সুযোগ করে দেবে আওয়ামী লীগকে একমাত্র বিকল্প হিসাবে জনগণের সামনে প্রমাণ করার, উপস্থাপন করার। তখন হয়তো মানুষ আবার তাদের অতীতের ভুলগুলো ভুলে যাবে, আবার তাদের উপর ভরসা করবে। এই পরিকল্পনা সফল হবে কিনা তা সময় বলে দেবে, এবং আমার মনে হয় সময় বলছে, আপনারা টের পাচ্ছেন। তবে একটি বিষয় নিশ্চিত, আওয়ামী লীগ মরে যায়নি। তারা ধীরে ধীরে নীরবে নিজেদের শক্তি পুনর্গঠন করেছে, আর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুবিধাগুলো তাদেরকে ফিরে আসার পথ করে দিচ্ছে। নির্বাচন হোক বা না হোক, আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং আপনারাও দেখতে পাবেন যে কোনো দিন চট করে ঢুকে পড়েছে আওয়ামী লীগ। জামাত ক্ষমতায় গেছে, এটা বিএনপির মাইনে নিতে হবে। যদি মাইনে না নেয়, তাহলে আগামী 12 তারিখ গ্রেপ্তার করা হবে তারেক রহমানকে। আর সব প্রক্রিয়া খুব সুন্দরভাবে সফল করার লোক এরই মধ্যে 40 জন জেলা প্রশাসক মানে ডিসি আর 23 জন পুলিশ সুপার মানে এসপি তারা মাঠে নামে গেছে। মোটা অঙ্কের অর্থও পাইছে। বিশ্বস্ত সূত্রের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি হাতে আসছে, আপনাদের মাঝে সুন্দর করে পেশ করতেছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। অভিযোগ করা হচ্ছে যে জামাত ইসলামের সীমান্তবর্তী বা ঝুলন্ত মার্জিনাল সুইং আসন রয়েছে এমন জেলাগুলোর 40 জন জেলা প্রশাসক ডিসি এবং 24 জন পুলিশ সুপার মানে এসপি কে বিপুল অঙ্কের ঘুষ দিয়েছে। ধারণা করা হচ্ছে অন্তত 43টি আসনে ফলাফল যে কোনো দিকে যেতে পারে, এবং সেসব আসনকে লক্ষ্য করে জামাত কাজ করছে। দলটি আরো কিছু কৌশল অবলম্বন করছে, যেমন নারী ভোটারদের ভোটার আইডি কার্ড সংগ্রহ করা, যা পরে ব্যাপক হারে ভুয়া ভোট দেওয়ার কাজে ব্যবহার করা যেতে পারে। জামাত আরো অভিযোগ অনুযায়ী এমন সব এলাকা থেকে ভোটার স্থানান্তরের ব্যবস্থা করেছে যেখানে তাদের সমর্থন সীমিত বা নগণ্য, এবং সেসব আসনে পাঠাচ্ছে যেগুলোতে তারা শক্তি বাড়াতে বা বিএনপির উপর সামান্য হলেও এগিয়ে যেতে চায়। এছাড়া পরিকল্পনা রয়েছে যে ভোট গ্রহণ শুরুর সঙ্গে সঙ্গেই ভোরে বিপুল সংখ্যায় ভোট কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে দেরি সৃষ্টি করা হবে, যাতে বিএনপি সমর্থকরা ভোট দিতে না পারেন। এরপর বিএনপি সমর্থিত এলাকায় ভোট দানে বাধা দিতে ব্যাপক সহিংসতা চালানো হতে পারে। আরো অভিযোগ রয়েছে যে জামাত স্কুল ব্যবস্থাপনা কমিটিগুলোতে অনুপ্রবেশ করছে, কারণ সেসব স্কুলে ভোট কেন্দ্র স্থাপন করা হয় সেগুলো এসব কমিটির নিয়ন্ত্রণে থাকে। এর ফলে তারা ওই স্কুল থেকে নিয়োজিত প্রিজাইডিং অফিসার ও অন্যান্য পোলিং এজেন্টদের মাধ্যমে ভোট প্রক্রিয়া প্রভাবিত করতে পারে। একটু খেয়াল করে শুনেন। স্বাধীনতা বিরোধী এই দলের প্রচারাভিযান অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ, সংগঠিত এবং অর্থায়নে সমৃদ্ধ। আরো ধারণা করা হচ্ছে যে প্রায় 30%, ধারণা মতে এটাই, যেহেতু বিশ্বস্ত সূত্রের মাধ্যমে, যেটি 30% সেনা কর্মকর্তা ও সদস্য জামাতের সঙ্গে সংযুক্ত, এবং যশোর ও রংপুর ডিভিশনের জিওসি জনগণের, বুঝলেন, 2টা ক্যান্টনমেন্টের জিওসি জনগণকে জামাতের পক্ষে ভোট দিতে বলা হচ্ছে। এছাড়া সেনাবাহিনী খুলনার, বুঝলেন, কিন্তু খুলনার ক্যান্টনমেন্টের সেনাবাহিনী মানে সেনা সদস্যরা, কিছু সেনা সদস্যরা খুলনার হিন্দু গ্রামগুলোতে গিয়ে তাদেরকে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে এবং অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে আপনারা জানেন যে বিএনপি নির্বাচনী প্রচারণার দায়িত্বে চেয়ারম্যান তিনি রয়েছেন হলো এই যে নজরুল ইসলাম খান।
এক পা মাটিতে এক পা কবরে, জানেন ডাইনে কি হয়, বামে মানে একদিকে বলে আর একদিকে ফিরে, আর একজন হচ্ছে রুহুল কবির রিজভী, যার একটা বিচি নেই। সুতরাং এই বিচিবিহীন ব্যক্তিদের নির্বাচনী পরিচালনা কমিটি। অন্যদিকে আপনারা জানেন যে আগামী এই তাদের নিজস্ব একটা মিলিশিয়া বাহিনী সশস্ত্র, আসিফ মাহমুদ সজীব ভুইয়া 12,000-এর একটি জঙ্গিদের মানে সুসংগঠিত একটি জঙ্গি বাহিনী তাদের মাঠে পুলিশ সেনাবাহিনীর পোশাক পরে তারা কাজ করবে। অন্যদিকে আজকে দেখছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা, খয়ের খা স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বলছেন যে তাদের 5 লক্ষ সেনা কি আনসার বাহিনী, 2 লক্ষ পুলিশ বাহিনী, 1 লক্ষ সেনাবাহিনী, 5,000 বিমান বাহিনী, এগুলো সব মাঠে থাকবে। অন্যদিকে কিন্তু ডেভিল ইউনুস বলে আসছিল ইতিহাসের সেরা একেবারে আমেজ আনন্দ ফুর্তি নির্বাচন হবে নাকি, কিন্তু সেই নির্বাচনকে কেন্দ্র করে যুদ্ধ জাহাজ পর্যন্ত উপস্থিত থাকবে। ভাবছেন আগামী 12 তারিখে নির্বাচন না, এই নির্বাচনে আগামী বারতে হবে গৃহযুদ্ধের সূচনা, এবং সেই সূচনার উদ্বোধন করবে ডেভিল ইউনুস এবং স্বাধীনতা বিরোধী এরা, আর অন্য কোনো কিছু না। মনে রাখবেন তারা আগেই বলছে কেন্দ্র ভোট গণনা করতে সময় লাগবে, কিন্তু গণভোটের সময় লাগবে না। ডেভিল ইউনুস ক্ষমতা ছাড়তেছেন, ডেভিল ইউনুস যমুনা থেকে বঙ্গভবনে যাবে, সেই প্রক্রিয়ার নির্বাচন। সুতরাং সংসদ নির্বাচন হচ্ছে না, আগেই আলী রিয়াজ বলে দিয়েছে ত্রয়োদশ জাতীয় মানে নির্বাচনটা এটা কোনো সংসদ নির্বাচন, আগের মানে 12টা জাতীয় সংসদ নির্বাচনের মতো করে নির্বাচন কোনোভাবেই মানে এটা চিন্তা করা যাবে না। এটা সংসদ পার্লামেন্ট নির্বাচন না, এটা গণভোটের নির্বাচন। এটাই চিরন্তন সত্য। আর এই সত্যটাকে যদি বিএনপি না মাইনা না নেয়, তাহলে অবশ্যই সরকারি ছুটির দিনে তারেক রহমান কিভাবে ভোটাধিকার বা এনআইডি কার্ড পাইলেন, এই কারণে তাদের দখলে যাওয়া সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলো রাস্তায় নামে পড়বে। দেখবেন আন্দোলনের মোড় অন্যদিকে ঘুরাই নিয়ে গ্রেপ্তার করা হবে অনেকেই। সুতরাং সহিংসতা এবং গৃহযুদ্ধেরই দামামা হচ্ছে 12 তারিখ। মনে রাখবেন, সবসময় একটা কথা বলি, যে দেশে স্বাধীনতা বিরোধী দল, এই রাজাকার জামাত নামক নিকৃষ্টতম মোনাফেকি সংগঠন থাকে, সেই দেশের জনগণ বা সেই দেশের মানচিত্র ধ্বংসের জন্য আর কোনো শয়তানের প্রয়োজন হয় না। কারণ শয়তানেরও বড় শয়তান হচ্ছে তারা, আর তাদের পাল্লায় আমাদের দেশের মানচিত্র, আমাদের সার্বভৌমত্ব আজকে জিম্মি হয়ে আছে। মনে রাখবেন, জামাতের মূল টার্গেট ঢাকা দখল, আর সেই জন্য অনেক আগে থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে 20 লক্ষ ভোটারকে ঢাকায় ট্রান্সফার করে নিয়ে আসছে ক্ষমতায় যাওয়ার জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে যদি হত্যা করতে হয়, সেজন্য তাদের প্রস্তুতি আছে, সব আয়োজনই তারা সম্পূর্ণ করে রেখেছে। শুধু তারা অপেক্ষা করছে 12 তারিখ ক্ষমতায় যাওয়ার দিয়ে। দেখা যাক কোন জায়গার পানি কোথায় গিয়ে গড়ায়, আমরা কেবল দেখতে থাকি। আবারও বঙ্গভবন ঘিরে এক ধরনের চাপা উত্তেজনা। 12 তারিখ নির্বাচনের আগেই বিশেষ কোনো কিছুর রিহার্সেল সেখানে ঘটছে কিনা তা নিয়ে বেশ সন্দেহের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে দুইটি ঘটনা, পারস্পরিক যেই সমীকরণ, সেটিকে কেন্দ্র করে এই সন্দেহের সৃষ্টি হয়েছে। যেমন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেছেন কে? জামায়াত ইসলামের সাবেক আমির গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমি। তিনি হঠাৎ কী কারণে দেখা করলেন? দেখা করার বিষয়টি কি, মানে বেশ হাস্যকর। উপর থেকে মনে হতে পারে যে এটি হাস্যকর, কিন্তু ভিতরে কি রয়েছে। তিনি মঙ্গলবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেছেন, দেখা করে তাকে কিছু বই উপহার দিয়েছেন। তিনি নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এই বিষয়টি জানিয়েছেন। আগে একটু কিছুটা পড়ি তার স্ট্যাটাস থেকে, আপনারা ধারণা করতে পারবেন। আবদুল্লাহিল আমান আজমি বলছেন তার ফেসবুক স্ট্যাটাসে, আজ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। আমার লেখা বিভীষিকাময় আয়নাঘর, আমার বাবাকে নিয়ে সচিত্র প্রায় 2000 ছবি সম্বলিত বই প্রেরণার পরশমণি এবং আমার বাবার লেখা আত্মজীবনী জীবনে যা দেখলাম 9 খণ্ডের বই উপহার দিয়ে এলাম। তিনি খুব আগ্রহ সহকারে নিলেন, উল্টে পাল্টে দেখলেন। ওনার মূল্যবান সময় থেকে আমাকে অনেক সময় দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আবদুল্লাহিল আমান আজমির কি এমন প্রেমের সম্পর্ক, অথবা কি এমন শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসার সম্পর্ক? সেটি ব্যক্তিগত জায়গা থেকে হোক অথবা আদর্শগত জায়গা থেকে হোক, যেভাবেই আমরা বিচার করি না কেন, কোনোভাবেই তো রাষ্ট্রপতিকে এই মুহূর্তে, এই অস্থির সময়ে তার লেখা বই কিংবা তার বাবা গোলাম আজমের লেখা বই বা ছবি উপহার দেওয়ার কোনো কারণ নিশ্চয়ই নেই। কিন্তু তারপরেও দেখা করেছেন, নিঃসন্দেহে এটি শুধুমাত্র উছিলা বা অজুহাত উপর থেকে। আমরা গণভোট নিয়ে অনেকেই সন্দেহের মধ্যে আছি। অনেকের ধারণা গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে সংবিধান ছুঁড়ে ফেলা হবে, সংস্কারের নাম করে যা হতে যাচ্ছে, রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলা হবে। এর আগে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে অনেক কিছু হয়েছে আমরা জানি। বঙ্গভবনে মব ক্রিয়েট করা হয়েছে, তার পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও করা হয়েছে। সেনার সদস্যদের সঙ্গে মব সৃষ্টিকারীদের, সেটি এনসিপির নেতা কিংবা জামাতের লোকজন ছিল সেখানে, তাদের সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষ হয়েছে। এবং অকপটে রাষ্ট্রপতিও আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে তিনি তার অবস্থান তুলে ধরেছেন। তার সঙ্গে বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কী ধরনের আচরণ করছে, তার সরকার কী আচরণ করছে, এটি আমরা সব কিছুই জানি, এগুলো পুরোনো কথা। সেই অবস্থার মধ্য দিয়ে সেই রাষ্ট্রপতিকে বই উপহার দিতে যাবেন আবদুল্লাহিল আমান আজমি সাহেব,
এত সহজ মনে করার কোনো কারণ নেই। এবং এই আব্দুল্লাহ হিল আমান আজমিকে তো পাকিস্তানের বিভিন্ন পর্যায় থেকে দাবি করা হচ্ছে যে তাকে যেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় বা প্রতিরক্ষা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়, তাকে যেন তা না পারলে অন্তত সেনা প্রধানের দায়িত্ব দেওয়া হয়, এবং নানান ধরনের খবর আমাদের কাছে আসছে। এবং তা নিয়ে এর আগে আমি কথা বলেছি, সেই জায়গা থেকে আব্দুল্লাহ হিল আমান আজমি প্রকাশ্যে দাঁত ভাঙার জবাব দেওয়ার কথা বলেছেন আমাকে, সে কথা আপনারা জানেন। যাই হোক, নতুন করে বঙ্গভবনকে টার্গেট করা হয়েছে তার আরও একটি প্রমাণ হচ্ছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া তার একটি পোস্টকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে তোলপাড় শুরু হয়েছে আমরা সবাই জানি। তিনি তার ওই স্ট্যাটাসে কর্মজীবী নারীদেরকে পতিতাদের সঙ্গে তুলনা করলেন এবং এর বাইরে নারী স্বাধীনতা বা নারীদের কাজকর্ম নিয়ে অনেক ধরনের মন্তব্য করেছেন আল জাজিরার কাছে। সেখানে যা বলেছেন তার সাথে শুধু এই স্ট্যাটাসে পার্থক্য যে পতিতা শব্দটা এখানে ব্যবহার করেছেন, আল জাজিরার কাছে দেওয়া সাক্ষাতে সেই শব্দটি ইউজ করেনি। কিন্তু যখন এটি নিয়ে সারা বাংলাদেশে তুমুল হইচই, সেটি নিয়ে তখন তারা মানে ডাক্তার শফিকের দল জামাতে ইসলাম দাবি করলো যে তার আইডি হ্যাক করা হয়েছে অথবা ডাক্তার শফিকের ডিভাইস হ্যাক করা হয়েছে। এবং কোত্থেকে করা হয়েছে তারা দাবি করলো যে বঙ্গভবনের কোনো এক ইমেইল থেকে বা বঙ্গভবনের বিশেষ কোনো ব্যক্তির মাধ্যমে তার ডিভাইস নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এবং এই দাবির পরপরই আমরা দেখলাম ওই মঙ্গলবার আব্দুল্লাহ হিল আমান আজমি দেখা করতে গিয়েছিলেন, সাক্ষাৎ করতে গিয়েছিলেন, বই উপহার দিতে গিয়েছিলেন রাষ্ট্রপতিকে, ওই দিন সকালেই জামাতের একটি বিশেষ প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে এলো যে এই সময়ের মধ্যে যে অভিযোগ তারা জানাচ্ছে সে বিষয়ে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। যদিও তারা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে পারেনি, তার সামরিক সচিবের সঙ্গে কথা বলেছেন। জামাত এনসিপি নেতারা যা চায় সেটি মব ক্রিয়েট করার মাধ্যমে হোক আর যে মাধ্যমেই হোক, ইউনূস সরকার সেটির সাথে সাথে এক্সিকিউট করে, তার তো অসংখ্য উদাহরণ রয়েছে আমাদের সামনে। এবং এটির ক্ষেত্রেও আমরা দেখলাম যে তারা দাবি জানালো আর সাথে সাথে কিছুক্ষণ পরেই রাজধানীর হাতিরঝিল থানাতে বঙ্গভবনের সহকারী প্রোগ্রাম অফিসার সারওয়ার আলমের বিরুদ্ধে প্রথমে জিডি হলো, তারপর একটি মামলা হয়ে গেল। পরবর্তীতে কী হলো, তাকে আটক করা হলো, গ্রেপ্তার করা হলো। ডিবি প্রধান সংবাদ সম্মেলন করলেন তাকে আটকের ঘটনা নিয়ে, এবং সেখানে প্রশ্ন করা হলো সারওয়ার আলমের বিরুদ্ধে কি কোনো প্রমাণ পাওয়া গেছে, যে অভিযোগ জানানো হচ্ছে। তিনি বলছেন প্রমাণ এখনও পাওয়া যায়নি, আমরা ইনভেস্টিগেট করছি, আমরা দেখি কী করা যায়। তাহলে প্রমাণ ছাড়া কেন তাকে আটক করা হলো? মামলা হলেই কি যে কাউকে আটক করা যায় সাথে সাথে? তিনি উত্তর দিতে পারলেন না, তিনি অ্যাভয়েড করছিলেন। সাংবাদিকরা যখন আবারও বললেন যে তার বিরুদ্ধে প্রমাণ ছাড়া কেন আটক করা হলো, তিনি বলেন যে এটি হাতিরঝিল থানা বলতে পারবে। তার মানে বোঝা গেছে তো। এরপর আবার কী হলো, আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিলেন। তিনি কী লিখলেন পোস্টে? আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি যেখান থেকে হ্যাক হয়েছিল সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। আমি আশা করি এখন ন্যায় বিচারটাও পাবো এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। তিনি কি সুন্দর একটা স্ট্যাটাস দিয়ে দিলেন, কোনো ধরনের প্রমাণ নেই। জামাত কি প্রমাণ পেয়েছে সেটি আমাদের সামনে উপস্থাপন করেছে, যে কি তারা প্রমাণ পেয়েছে, যে যার ভিত্তিতে তারা অভিযোগ করছে যে সারওয়ার আলমের ইমেল আইডি থেকে এটি হ্যাক করা হয়েছে বা এখান থেকে ভুয়া পোস্ট দেওয়া হয়েছে ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে, মানে তার নামে। জামাত সাথে সাথে সেটিকে স্বাগত জানালো। এবং আমাদের অনেককেই যেভাবে সকল সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে, আটক করা হয়েছে, কারাগারে থাকতে হয়েছে, এই সারওয়ার আলমকেও নিশ্চয়ই এইভাবে কারাগারে থাকতে হবে। 12 তারিখে নির্বাচনে কী হয় আমরা এখনও নিশ্চিত নই। বঙ্গভবন যে আগে থেকেই টার্গেট করা হয়েছে এই সব ঘটনাকে কেন্দ্র করেই বোঝা যাচ্ছে। এবং প্রথমে যেটি বলছিলাম যে রিহার্সাল শুরু হয়েছে, 12 তারিখ নির্বাচনের সঙ্গে সঙ্গে কী হতে পারে তার কোনো একটা কিছু। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।